অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গিয়েছে ওটা। অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে, একটু সেটিং করে নিলে সবচেয়ে রিলিফ হতে পারতো। এটা আপনাদের বাহানা। যদি আপনাদের চোখে ও কোনো অন্যায় করে থাকে, অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গিয়েছে। অভিষেকের পক্ষে দাঁড়িয়ে বিদ্রোহী তৃণমূলীদের বেনজির আক্রমণ শানালেন মমতা ব্যানার্জি। তিনি বলছেন, যারা অভিষেককে খারাপ বলছেন সেটা একটা বাহানা। রাজ্য রাজনীতিতে দলবদল এবং অভ্যন্তরীণ মতভেদের আবহে এবার কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কালীঘাটের নেতৃত্ব ছেড়ে যারা তথাকথিত বিদ্রোহী শিবিরে বা ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন, তাদের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানান তিনি। একই সঙ্গে অভিষেক ব্যানার্জিকে ঘিরে দলের একাংশের সমালোচনাকেও সরাসরি বাহানা বলে উড়িয়ে দেন কালীঘাট তৃণমূলের সুপ্রিমো। মমতা বলেন, অভিষেক আপনাদের কাছে খুব খারাপ, এটাই এখন একটা বাহানা হয়ে গেছে। অভিষেককে সামনে রেখে আপনারা দল ছাড়ার যুক্তি খুঁজছেন, কিন্তু সেটা আসল কারণ নয়। তার কথায়, রাজনৈতিক চাপের মধ্যে অভিষেক যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছে তা দলের কাছে গর্বের বিষয়। তিনি স্মরণ করিয়ে দেন, তদন্তের মুখে পড়ে অভিষেকের স্ত্রীকেও 1.5 বছরের সন্তানকে নিয়ে সিবিআই দপ্তরে যেতে হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে মমতার কটাক্ষ, একটু সেটিং করে নিলে হয়তো সবচেয়ে বেশি স্বস্তি পাওয়া যেত, কিন্তু সেটা করেনি অভিষেক। দলত্যাগীদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, আপনারা বলছেন অভিষেক আপনাদের আয়না, তাই দল ছাড়ছেন। এটা নিছক অজুহাত। যদি মনে করেন অভিষেক কোনো ভুল করে থাকে বা থেকেছে, তাহলে সেই সব ভুল আজ ক্ষমা হয়ে গিয়েছে, কারণ সে আজ বাঘের মতো লড়াই করছে। বোঝাই যাচ্ছে অভিষেকের জন্য ফুল সাপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে শুনুন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি, সেদিনও ডেকে পাঠানো হয়েছে। 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারত। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে, যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। আর আমাকে আপনারা যাই ভাবুন, আমার এজ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মানুষের এজ তৈরি করে মানুষের মন, মানুষের দেহ, মানুষের মানসিক শক্তি। আপনাদের প্রধানমন্ত্রীর বয়স কত আমি কখনো জিজ্ঞেস করেছি? কেউ কখনো বয়স জিজ্ঞেস করে না। এটা কিছু লোকের দুঃস্বপ্ন আর দুর্যোগ আর দুর্ভোগ, যারা ভয় পায়। আর আপনারা তো জানেন, আমার একান্তে বইতে অনেকদিন আগেই লেখা আছে যে আমরা জন্মেছিলাম হাসপাতালে নয় বাড়িতে। তাই আমাদের ডেট অফ বার্থ আমার দাদার সাথে ইভেন্ট সার্টিফিকেট অনুযায়ী 6 মাসের ডিফারেন্স আছে। তা আপনারা বুঝতেই পারছেন, এটা পিতামাতারা দিয়ে থাকে। তাতে যেমন লোকসানও আছে, তাতে লাভও আছে। সেটা হয়েছিল বলে আমি যাদবপুরে প্রথম দাঁড়াতে পেরেছিলাম। তার নাহলে তখন আমার দাঁড়ানোর বয়সও ছিল না। আমি কৃতজ্ঞ আমার পিতামাতার কাছে। এরকম অনেকেরই আছে। অটলজিও আমাকে একসময় বলেছিলেন, আরো অনেকে আছে, আমি তাদের নাম বলতে চাইছি না। আজকে তিনি মারা গেছেন বলে বলছি। কাজে আপনাদের আমি একটা কথা বলি, বয়স দেখিয়ে মানুষকে অসম্মান করার চেষ্টা করবেন না। আনফর্চুনেটলি অনেকে ছোট বয়সেও মারা যান। আমরা কেউ চাই না, আমরা চাই পুষ্প মতো, ফুলের মতো তারা বেঁচে থাকুক। আজকে যারা বলছেন তাদের কি গ্যারেন্টি? লাইফের কোনো গ্যারেন্টি আছে কি? মানুষ জন্মালে মরতে হবে একদিন না একদিন। আপনারা তো ইলেকশনের রেজাল্ট বেরোবার দিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মিছিল করে বিজেপি পার্টি লুম্পেনরা বলেছিলেন হার্ট অ্যাটাক হয়ে মারা যাক। আরে তোমাদের শেষ না দেখা পর্যন্ত আমি আছি। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি, সেদিনও ডেকে পাঠানো হয়েছে। 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারত। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা।
অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও আত্মবিশ্বাসী শোনায় তৃণমূল নেত্রীকে। তার দাবি, তিনি ইতিমধ্যেই 3 প্রজন্মের নেতৃত্ব তৈরি করেছেন। বর্তমান প্রজন্মই আগামী 50 বছর রাজনীতির ময়দানে দলের নেতৃত্ব দেবে, আর তিনি নিজে তাদের মাথার উপর ছাতার মতো থেকে লড়াই চালিয়ে যাবেন। একই সঙ্গে হুঁশিয়ারি সুরে মমতা বলেন, যতক্ষণ না এই লড়াই শেষ হচ্ছে ততক্ষণ যদি কেউ আমার কণ্ঠরোধ করতে চায় চেষ্টা করে দেখুক। মমতার সঙ্গ ছাড়ার পর আজ তাক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মদন মিত্র কি বলেছেন জানেন? তিনি বলেছেন, অভিষেকের কোনো দোষই মমতা ব্যানার্জির চোখে পড়তো না, তিনি একেবারে যেন পুত্র স্নেহে অন্ধ হয়ে গিয়েছিলেন। মদন মিত্র কি বলেছেন শুনুন। মাতৃস্নেহে, অপত্য স্নেহে সবটাকে ইগনোর করতেন। মানে কোথাও গিয়ে গান্ধারী হয়ে গেছিলেন বা হয়ে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দোষী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়ত না। মমতা বন্দ্যোপাধ্যায় সেবাশ্রী করলেন, স্বাস্থ্যশ্রী, তাকে হারাতে গিয়ে অভিষেক সেবাশ্রয় করল। সেই সেবাশ্রয়ের যে পচা গন্ধ, পচা ওষুধ, ডেট এক্সপায়ার করা, হাতুড়ে ডাক্তার নিয়ে চিকিৎসা করা, MBBS পাস নয় তাদের নিয়ে ডাক্তার দেখানো, এর একটা ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট পড়েছিল। মানে অসম্ভব খারাপ ইম্প্যাক্ট পড়েছিল। মানুষ বিভ্রান্ত হয়ে গিয়েছিল। তারপরে অভিষেকের গুন্ডা বাহিনী, কাটমানি, পয়সা এমন ভাবে, মানে সেই পুষ্পা থেকে শুরু করে এমন সব হয়ে গেল, লোক বোঝার আগেই সব শেষ হয়ে গেল। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।